বেনাপোল বর্ডারের যাত্রী ভোগান্তি নিয়ে আমরা টুরিস্টরা কম বেশি সবাই জানি। এখানকার প্যাসেঞ্জাররা 7 ঘন্টা 6 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে থাকে। হরিদাসপুর হয়ে এই সীমান্তটা কলকাতার নিকটবর্তী। এ কারণে বেশিরভাগ সময় উপায় না পেয়ে আমাদেরকে এ পথেই ভারতে যেতে হয়। আজকে আমরা এমন একটা পথ দেখাবো যাতে করে আপনারা বেনাপোল হয়ে কোনো প্রকার ঝামেলা ছাড়াই আরামসে কলকাতা যেতে পারবেন। আমাদের সকালটা শুরু হয়েছিল কমলাপুরের বিআরটিসির আন্তর্জাতিক বাস ডিপো থেকে। ঢাকা থেকে কলকাতা, আগরতলা আর গুয়াহাটির সরাসরি বাস সেবা পেয়ে যাবেন এখান থেকেই। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। হোপফুলি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার পথে। আমরা যাব বেনাপোল সীমান্ত হয়ে কলকাতায়। এর আগে বেনাপোল সীমান্ত হয়ে কলকাতায় গিয়েছিলাম, তখন কিন্তু কাটা লাইনের বাসে গিয়েছিলাম এবং সেখানে কি পরিমাণ বিড়ম্বনা হয়েছে সেটা আপনারা দেখতে পেয়েছেন। রিসেন্টলি যারা ভাই ব্রাদার বন্ধুরা যাচ্ছে তাদের কাছে শুনতে পেরেছি, বিভিন্ন ছবিতে দেখেছি ওরে ভাইরে লাইন। এজন্য আমরা যাচ্ছি হচ্ছে সরাসরি বাসে। এখানে বলে রাখি, গ্রিন লাইন এবং শ্যামলী এই দুইটা পরিবহনের সরাসরি বাস, কোনো কাটা লাইন না। একদম এখান থেকে যে বাসে উঠবেন ঢাকা থেকে, সেই বাসে আপনাদেরকে কলকাতা নামাই দেবে। এই দুইটা বাস শুধুমাত্র ঢাকা থেকে কলকাতায় যায় এবং এই বাসগুলোর জন্য নাকি ভিআইপি লাইন মেনটেন করা হয়। 1 ঘন্টা থেকে 1 ঘন্টা এর মধ্যেই বর্ডারের কাজকাম সব শেষ হয়ে যায় এবং সেই এক্সপিরিয়েন্স নেওয়ার জন্যই আমরা শ্যামলী এনার ট্রাভেলসে করে, যেটাকে কিনা সৌহার্দ্য বলা হয়, আজকে যাচ্ছি কলকাতায়। পুরো জার্নি এক্সপিরিয়েন্স এই ব্লগে আমরা শেয়ার করব। এর মাঝে অ্যানাউন্সমেন্ট এলো আমাদের বাসে নাকি বোর্ডিং শুরু হয়ে গিয়েছে। চলেন মালপত্র আগে সব লকারে দেওয়া যাক। আচ্ছা বলে রাখি, আমরা কিন্তু একেবারে ভোরবেলা শ্যামলীর কোস্টার বাসে কল্যাণপুর থেকে কমলাপুরে এসেছিলাম। এখন বাজে সকাল 7:30। একদম রাইট টাইমে আমাদের বাসে আমরা চেক ইন করে ফেললাম। আমি ভলভো বাসে এখন ট্রাভেল করছি, চেষ্টা করব ফেরার পথে হোন্দায় আসার জন্য। আর এই যে দেখেন, বাস কিন্তু ছেড়ে দিচ্ছে। আর সময় নষ্ট করা যাবে না, বাসে উঠে পড়ি। যাত্রাপথে ইনশাল্লাহ আরও এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো। এখন বাজে সকাল 7:50। আমাদের বাসটা হচ্ছে ফুয়েলিং এর কাজ করছে এখন। বাসটা একদম এক্সাক্ট টাইম 7:30তেই কিন্তু কমলাপুর থেকে ছেড়েছিল। তারপরে আরামবাগ, মাঝখানে আরো 2-1টা কাউন্টারে যাত্রী নিয়েছে, এজন্য একটু দেরি হয়ে গেছে। এখন 7:50 বেজে গেছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এখানে আপনাদের জন্য কিছু তথ্য দেই। এই যে WBSTC এবং বিআরটিসি, এই দুইটা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের কোলাবোরেশনে সৌহার্দ্য বাস চলে। এখানে কিন্তু শুক্র, সোম এবং বুধ এই 3 দিন হচ্ছে বাংলাদেশের হোন্দাই বাস চলে, অর্থাৎ শ্যামলী এই 3টা বাস রান করায়। আমরা ভলভোতে এখন যে যাচ্ছি, ভলভো B7R, এটা ইন্ডিয়ান বাস। এটা হচ্ছে রবিবার বাদে বাকি 3 দিন চলে। রবিবারে হচ্ছে এই বাস সেবাটা পুরোপুরি বন্ধ থাকে। তবে কমলাপুরের শ্যামলী কাউন্টারে যেটা জানলাম, অনেকে জানেনই না এই রুটে হচ্ছে ভলভো ছাড়া হোন্দাই বাস চলাচল করে। এখানে নাকি হোন্দার সেবাটা অনেক ভালো। আমাদের রিফুয়েলিং করা শেষ। এখন বাসটা হচ্ছে একটা টান মারবে, সেই টানে আশা করা যায় পদ্মা সেতু উঠে যাব। এখন বাজে সকাল 8:15 মতো। এইমাত্র একটা অশনি সংকেত জানতে পারলাম আমরা। বেনাপোল থেকে বাস স্টাফদের কাছে ফোন এসেছিল, আজকে নাকি স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব উনি বেনাপোল সীমান্তে যাচ্ছেন এবং সেই চক্করে যদি পড়ে যায় তাহলে অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে। 12টার মধ্যে যদি আমরা পৌঁছাতে পারি বেনাপোলে, তাহলে হয়তো বা সমস্যা হবে না সেরকম। আমরা এখন আছি মাওয়া এক্সপ্রেসওয়েতে। ইচ্ছা করলে আমাদের গাড়িটা কিন্তু স্পিড আপ করতে পারছে না সেরকম, কারণ রাস্তাতে লেখা আছে 80 স্পিড লিমিট। আমাদের গাড়িটাও 80-তে স্পিড লক করে দেওয়া আছে। এখন বাজে 8:32। চলে এসেছি পদ্মা সেতুতে। পদ্মা সেতু টোল প্লাজায় এখন। লাইফে ফর দ্য ফার্স্ট টাইম স্বপ্নের পদ্মা সেতুতে ভালো লাগার অনুভূতি। এত সময় কিন্তু লাগতো না। প্রথম দিকে আমরা রিফুয়েলিং করলাম গাড়িতে, তারপরে যাত্রী উঠলো অনেক, তারপরে এত সময় লাগতো না। যেহেতু গাড়িটা 80-তে স্পিড লিমিট করা, এজন্য বেশ অনেকটা সময় লেগে গেছে। তাহলে 15-20 মিনিটের মধ্যে চলে আসতাম হয়তোবা। পদ্মা সেতু পার করে ভাঙ্গার দিকে আসতেই একজন টিকিটবিহীন মহিলা যাত্রী গাড়িতে উঠলো। আমরা এখন ভাঙ্গার কাছাকাছি চলে এসেছি আর এখান থেকে আমাদের বাসে যাত্রী উঠছে। ওনাকে টিকিটবিহীন কেন বললাম সে ব্যাপারটা একটু পরে আসছি।
আমরা মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে ইতোমধ্যে যশোরমুখী 2 লেনের রাস্তায় উঠে গিয়েছি। রাস্তার দুই পাশের প্রকৃতি উপভোগ করুন। এই ফাঁকে বাসের ভাড়াটা জানিয়ে দেই। ঢাকা থেকে কলকাতা যেতে পথে আপনাদের খরচ হবে 2200 টাকা, আর কলকাতা থেকে ঢাকায় ফেরার সময় 1800 রুপি। ট্রাভেল ট্যাক্স, পোর্ট ফি সহ যাবতীয় বর্ডার খরচ কিন্তু এর বাইরে। এদিকে বেলা বাড়ার সাথে সাথে ক্ষুধাটাও যেন বেশ মাথাচাড়া দিয়ে হচ্ছে। সবাই তাড়াতাড়ি করুন, হোটেল ব্রেক, ইমিগ্রেশন, ইন্ডিয়ান ইমিগ্রেশনে যারা পাসপোর্টের সাথে যেখানে কি করবে। এখন বাজে 9:47। বাস দাঁড়ালো, এখানে যাত্রা বিরতি। আর দেখেন এই যে স্লিপার গ্রিন লাইনের। ওকে, আর এটা হচ্ছে গ্রিন লাইনের ডিরেক্ট যে বাসের কথা বলেছিলাম, গ্রিন লাইন এবং WBSTCর সৌহার্দ্য বাস এটা। হোটেল বিরতিতে এসে যেহেতু গ্রিন লাইনের ভলভোটা পেয়ে গেলাম, আর এটার মডেল হচ্ছে B9400, এটার ভেতর থেকে একটু ঘুরে আসলাম। পার্সোনালি আমার কাছে মনে হয়েছে WBSTC শ্যামলীর সাথে যে সৌহার্দ্য সার্ভিসটা রাখছে, সেটাতে যে ভলভো আমাদেরকে দিয়েছে B7R, তার চেয়ে এই বাসটা অনেক বেটার। ভেতরের ইন্টেরিয়র ভালো লেগেছে, মানে লুকটাই অন্যরকম ছিল, গর্জিয়াস লুক। আপনারা এই ব্যাপারটা মাথায় রাখবেন শ্যামলী এবং গ্রিন লাইন দুইটা ডিসাইড করার সময়। চলো, একদম হাইপোগ্লাইসেমে হয়ে যাওয়ার মতো অবস্থা। খাওয়া দাওয়া করি, তারপরে বাকি যাত্রা শেয়ার করা যাবে। হোটেল বিরতিতে আমরা পরোটা অমলেট দিয়ে নাস্তা সেরে নিলাম। ভারতে প্রবেশের সময় যে ফরেনার্স ফর্মটা পূরণ করতে হয়, সেটা আমাদেরকে বাসেই দিয়ে দেওয়া হয়েছিল। ঝটপট সেটাও ফিল আপ করে নিলাম। এর মাঝে বিরতির সময় শেষ হতেই আমরা আবারও বাসের দিকে ছুটলাম। হোটেল বিরতির সময় শেষ, আমরা এখন উঠে যাচ্ছি আমাদের সৌহার্দ্য বাসে। একটু আগে বাসে ওঠা মহিলা যাত্রীটিকে এবার বাসের একেবারে সামনের দিকে সুপারভাইজারের সিটে বসতে দেওয়া হচ্ছে। তিনি যদি টিকিট কাটা লিগ্যাল যাত্রী হতেন, তাহলে কখনোই এমনটা হতো না। হোটেল বিরতি শেষে বাসে ওঠার সময় ড্রাইভার সাহেব আমাকে পাশে ডেকে বলছিলেন আমি সামনের ওই সিটটাতে বসতে পারবো কিনা। আমি বিনয়ের সহিত তার প্রস্তাবটা ফিরিয়ে দিই। আসলে উনি কিভাবে আমাকে এমন অ্যাপ্রোচ করছিলেন, এটা ভেবেই আমি অবাক হচ্ছিলাম। মহিলা একজন যাত্রীকে এরকম ইন্টারন্যাশনাল বাস সার্ভিসে এভাবে সামনে বসিয়ে নেওয়াটাও বা কতটা যৌক্তিক ছিল। এখন বাজে বেলা 12টা। আমরা যশোর অতিক্রম করছি। এখান থেকে বেনাপোল 48 কিলোমিটারের মতো। আর এই যে দেখেন, হাতে আমাদেরকে স্টিকার দিয়ে দিল, সৌহার্দ্যের স্টিকার। ঐতিহাসিক যশোর রোড ধরে আমরা এখন এগোচ্ছি বেনাপোলের দিকে। বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের বুক চিরে চলে গেছে এই সড়ক। মুক্তিযুদ্ধের সময় এই যশোর রোড হয়ে উঠেছিল এক জীবন্ত ইতিহাস। 1845 সালে নির্মিত এই সড়কের দুই পাশে বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে ছিল। সেই গাছগুলো আজ শতবর্ষী গাছের তকমা নিয়ে দাঁড়িয়ে আছে যশোর রোড জুড়ে। বিজিবি পারমিট নিয়ে আমাদের বাসটি বেনাপোল সীমান্তের দিকে এগুলো। এই তো আরেকটু সামনেই বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর। বেনাপোলে এসে লম্বা লাইন ছাড়া ল্যান্ডপোর্ট দেখে একটু অবাকই হলাম। চলেন তো দেখি ঘটনাটা কি। সাবির কয়টা বাজে? 12:55। হ্যাঁ, আমরা এইমাত্র হচ্ছে ল্যান্ডপোর্টে এসে পৌঁছালাম। এই যে সামনে হচ্ছে সীমান্ত, এইদিকে হচ্ছে ভারত। বাস থেকে নেমে পড়তেছি, এখন পেপার ওয়ার্ক ছাড়তে হবে। আচ্ছা, একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার অনেকে ট্রাভেল ট্যাক্স দিয়ে আসেন, তো আপনার যদি সেক্ষেত্রে হুন্ডাই অথবা আপনার সৌহার্দ্যতে চলাফেরা করেন, তো সেক্ষেত্রে ট্রাভেল ট্যাক্স আর দিয়ে আসতে হবে না। আচ্ছা, সাব্বির যেটা বললো সেটা আমি আরেকটু কমপ্লিট করে দিচ্ছি। আপনারা যখন এরকম ল্যান্ডপোর্ট ক্রস করতে নেবেন, যে কোনো পোর্ট ক্রস করতে নিলে আপনাদেরকে ল্যান্ডপোর্টের একটা ফি আছে, সেটা দিতে হবে এবং ট্রাভেল ট্যাক্স দিতে হবে। ট্রাভেল ট্যাক্সটা কিন্তু আপনি আগে থেকেও দিয়ে আসতে পারবেন, কিন্তু পোর্ট ফিটা পোর্টে এসে দিতে হয়। যেহেতু পোর্ট ফির জন্য আপনাদেরকে লাইনে দাঁড়াতেই হবে। আর এই ধরনের সরাসরি বাসে কিন্তু, কিংবা কাটা লাইনের বাসেও বাসের যারা কন্ডাক্টর আছেন তারাই হেল্প করে দেবে ব্যাপারে। এজন্য এক্সট্রা যদি সময় না থাকে হ্যাসেল নেওয়ার দরকার নেই। এখানে আসবেন, 500 টাকা হচ্ছে ট্রাভেল ট্যাক্স, 50 টাকা পোর্ট ফি, সাথে হয়তো বা 100 টাকা ওনারা স্পিড মান হিসেবে নেবেন, তবে হ্যাসেল অনেকটা কমবে। আজকে বেনাপোলে ভিড় অনেকটাই কম লাগছে, বলতে গেলে ভিড় নাই। আসাদুজ্জামান খান কাওয়াল উনি আসবেন, হয়তো বা এই জন্য সিস্টেম করা হয়েছে।
হচ্ছে রাজ্যের যাত্রী। আমরা এমন একটা বেস্ট টাইমে আসছি ভাই, মানে আমরা দেখা যায় সকালে রওনা দিলে সবচেয়ে ভালো হয়, যা দেখলাম। আমরা একটু আগে ট্রাভেল ট্যাক্স এবং ফুড ট্যাক্সের জন্য যে টাকা দিয়েছিলাম, এখানে অ্যাকচুয়ালি লাইনে দাঁড় করে আমাদেরকে সেই ট্রাভেল ট্যাক্স এবং ফুড ট্যাক্সের কাগজ দিচ্ছে, যে কাগজগুলো আমাদেরকে একটু করে শো করতে হবে ইমিগ্রেশন এবং কাস্টমস পারাপারের সময়। কাস্টমস চেকিং শেষ, এখন আমরা যাচ্ছি ইমিগ্রেশনের দিকে বাংলাদেশ অংশে। এই যে এখন যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা শহরদের জন্য একদম স্পেশাল লাইন, আলাদা লাইন। খুবই স্মুথ ভাবে বড়জোর 15 মিনিটের মাঝে আমরা বাংলাদেশ অংশের যাবতীয় কাজ শেষ করলাম। বাংলাদেশ অংশের ইমিগ্রেশন কাস্টমস সব আমাদের ক্লিয়ার। এর আগে যখন পোর্ট পার হয়েছিলাম, একটু সামনে গিয়ে কথা বলি, তখন অনেক পেপারস, এনওসি এইগুলা বারবার করে দেখতেছিল, চেক করতেছিল এবং জমা নিচ্ছিল। কিন্তু আজকে শহরদের সাথে আসার কারণে জাস্ট পাসপোর্টটা আর ভিসাটা চেক করে নিল, আর অন্য পেপারসগুলা ওনারা নিলেন না। এটা হচ্ছে সীমানা ব্যবধায়ক। এখন আমরা নোম্যান্স ল্যান্ডের দিকে যাচ্ছি। যারা কখনো এভাবে হেঁটে হেঁটে ল্যান্ড বর্ডার ক্রস করেননি, এই মজাটা তারা কখনোই বুঝবেন না। আমরা এখন আছি বেনাপোল পেট্রাপোল সীমান্তের নোম্যান্স ল্যান্ডে। দেখেন সুন্দর এখানে গ্যালারি করে দেওয়া আছে, আর এখানে আমরা শহরদের যাত্রীরাই শুধুমাত্র আছি, একদম ফ্রি, আজকে কোনো ফি নাই। যদি দুপুরের দিকে কেউ বেনাপোল সীমান্ত পারাপার করতে আসে, তাহলে ভিড়টা তুলনামূলক কম থাকে। সকালে সব বাস এসে লাগে, তো এই জন্য সকালের ভিড়টা বেশি থাকে। ভারত সীমানায় ইমিগ্রেশন কাস্টমস ক্লিয়ার করার পালা। এটা হচ্ছে আমাদের লাইন। ভারত অংশের ইমিগ্রেশন আর কাস্টমস শেষ করে আমরা এখন লিগালি ভারতের মাটিতে। তবে একটু আগে ইন্ডিয়ান কাস্টমসে আমাদের সাথে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে। এখন বাজে ভারত সময় 2টা, অর্থাৎ বাংলাদেশ টাইম 2:30। আমরা বাংলাদেশ টাইম 1টায় হচ্ছে বাংলাদেশ অংশে ইমিগ্রেশন কাস্টমসের জন্য ঢুকেছিলাম, কিন্তু সাব্বিরকে আটকাইছিল। কেন আটকাইছিল সাব্বিরের কাছে শুনি, এক্সপিরিয়েন্স বলো। আজকে হচ্ছে আমাকে ভিতরে নিয়ে যে বলতেছে যে 20,000-এর উপরে টাকা নেওয়া যাবে না। আমি তো বললাম যে এখানে তো 2 জনের টাকা আমার আছে এবং তিয়াম ভাই সহ আছে। তো বললো যে আচ্ছা, আমি তো তখন আপনি চলে গেলেন, আমি আর ধরতে পারি না আপনাকে, তো ওই 1,000 টাকা চাই, মানে আর কোথাও শুনবে না, 1,000 টাকা চাই। 1,000 দিয়ে সীমায় ঢুকাই দিল। এদিকে আমাদের শহরতো বাসটাও বর্ডার ক্রস করে চলে এসেছে। এটা কিন্তু এই যে দেখেন, নর্মালি বর্ডার লাইনগুলো এইদিকে থাকে, এখন ভিড় কম, লাইন সব হচ্ছে ভেতরের দিকে। আর শহরতো বাসটা হচ্ছে জাস্ট এই যে আমরা দেখাইছিলাম নোম্যান্স ল্যান্ড, সেখান থেকে একটু সামনে দাঁড়ায় শহরতো বাসটা এখানে আমাদের জন্য অপেক্ষা করছে। সাব্বির যেটা বললো, এটা আসলে লাখ, অনেকে সাথে করে 80,000, 1 লাখ, 2 লাখ এরকম টাকা নিয়ে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। আবার মাঝে মাঝে যদি ব্যাড লাক থাকে, তাহলে এরকম 20-30 হাজারেও আটকায় দিচ্ছে। এটা নিয়ে আসলে আমি কি বলবো, ছোট মুখে বড় কথা, এটা আসলে মানায় না। আমরা এখন বর্ডার থেকে আমাদের টাকা এবং ডলারগুলো কনভার্ট করে নিব, তারপরে আমাদের বাসটা একটু পরেই ছেড়ে দেবে কলকাতার উদ্দেশ্যে। পেট্রাপোলে মানি এক্সচেঞ্জের দোকানগুলো থেকে বাংলা টাকার যে রেটটা পেলাম, এটা আসলে শোচনীয় পর্যায়ে বলতে গেলে। 100 বাংলা টাকা এখানে পাওয়া যাচ্ছে 73.2, 73.3 এরকম রুপি দিচ্ছে। এর আগে দেশ ট্রাভেলসের সাথে কাজ করেছিলাম, সেই বরাতে আমাকে ওনারা পার্সোনালি চেনেন, 73.5 এই রেটটা আমাদেরকে দিতে যাচ্ছেন। দেখি সাথে যে টাকাগুলো আছে সেগুলো আগে ভাঙাই নি। ওকে, এখন হচ্ছে ভারত সময় বেলা 3টা। টাকা কনভার্ট করার পরে এখন যাচ্ছি কলকাতার পথে। আমাদের বাসটা ছেড়ে দিয়েছে অলরেডি। সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে যশোর রোড। সীমানার 2 ধারে শিশু গাছ ঘেরা এই রাস্তার অপার সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। যশোর থেকে বেনাপোল হয়ে কলকাতার শ্যামবাজার পর্যন্ত বিস্তৃত 125 কিলোমিটারের এই যশোর রোড। মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ এই যশোর রোড নিয়ে 71 সালে লিখেছিলেন সেপ্টেম্বর অন যশোর রোড। আর 1.5 ঘন্টা পরে হচ্ছে আমাদের লাঞ্চ ব্রেক দিবে। এখন ভারত সময় 4:15 আমরা পৌঁছে
পৌঁছে গেলাম দত্তপুকুরে। আর আমাদের সৌহার্দ্য বাসটা এখানে যাত্রা বিরতি দিল। প্রচণ্ড রোদ, ভেতরে যাই কোথায় অবস্থা খারাপ। প্রায় 1 মাসের লম্বা ট্যুরে শেষবারের মতো বাঙালি মাছ ভাত থালি খেলাম এখানে। দাম পড়লো 140 রুপি। দত্তপুকুরে লাঞ্চ সেরে কিছুক্ষণ বাদে বারাসাত পার করে সন্ধ্যা নাগাদ আমরা কলকাতায় ঢুকলাম। সন্ধ্যাবেলায় স্ট্রিট ল্যাম্পের আলোতে কলকাতার রাস্তাঘাটের কিন্তু আলাদা একটা ব্যাপার আছে। পথের সৌন্দর্য দেখতে দেখতে আর অল্প সময়ের মাঝেই আমরা ধর্মতলায় পৌঁছে যাব। এখন হচ্ছে ভারত সময় 7:30। আমরা পৌঁছে গেলাম মার্কুই স্ট্রিটে। এটাই আমাদের বাসের লাস্ট স্টপেজ। মার্কুই স্ট্রিট, মির্জা গালিব স্টপেজ। মার্কুই স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট এগুলো খুবই ব্যস্ত জায়গা। আগে লাগেজ তো বুঝে নেই, তারপর বাকি গল্প হবে। এক্সপিরিয়েন্সের কথা যদি বলতে হয়, এভারেজ এক্সপিরিয়েন্স ছিল, খুব বেশি ভালো ছিল না, একদম খারাপও ছিল না। তবে আমার সাজেশন হচ্ছে যারা বাস ট্রাভেল পছন্দ করেন না তারা এই জার্নিটা অ্যাভয়েড করতে পারেন। তারা চাইলে বাই এয়ারে, এটা তো অপশন সবসময় থাকেই, আপনারা ট্রেনে আসতে পারেন। মৈত্রী এক্সপ্রেসে কিন্তু আমি যতটুকু জানি এর চেয়ে অনেক আরামে আসতে পারবেন। কলকাতায় আসার পরে সবচেয়ে বড় প্যারা হচ্ছে বাস থেকে নামার পরে এই যে লাগেজ ফাগেজ নিয়ে হোটেল খোঁজা। Booking.com কিংবা মেক মাই ট্রিপ এইগুলোতে অ্যাকচুয়ালি রিজনেবল রেটে এই নিউ মার্কেট কিংবা ধর্মতলা এরিয়াতে ভালো হোটেল পাওয়া যায় না। যদি না খুব লম্বা ছুটি পড়ে যায়, ওয়াকিং গেস্ট হিসেবেই মার্কুই স্ট্রিটে ভালো মানের বাজেট হোটেল পেয়ে যাবেন। হোটেলে চেক ইন করে আমরা মার্কুই স্ট্রিটে পায়চারি করতে বের হলাম। এদিকে রাতের খাবারেরও সময় হয়ে এসেছে। মার্কুই স্ট্রিটে প্রচুর বাঙালি খাবারের দোকান আছে, এছাড়াও বিহারি খাবারেরও দোকান আছে। হালাল হারাম নিয়ে যারা বিবেচনা করেন তাদের কোনো সমস্যা নাই। আমরা সম্ভবত আরাফাত হোটেলে আজকে রাতের খাবারটা সারবো। চিকেন বেশ মশলাদার, বলতে গেলে এলাচের ফ্লেভার বেশি আসতেছে। 4 পিস 100 রুপি, কিন্তু ডালপুরির সাথে খেতে ভালো লাগছে। ওকে, আর এখানে হচ্ছে সাবলেট নিয়েছে বিপনা দিয়ে ভাত আর বিপনা, মানে ক্ষুধার পেটে এখন যা খাবে তাই ভালো লাগবে। খুবই মশলাদার। এই যে চাপাতি কিংবা লুচি এর সাথে খাওয়ার জন্য এটা অনবদ্য একটা আইটেম। এটার আরেকটা ড্রাই ভার্সন আছে। আমার সাজেশন হবে আপনারা যদি রাইসের সাথে খান তখন এই ড্রাই ভার্সনটা ট্রাই করতে পারেন। এখানে কালা ভুনাও আছে, সেটা দিয়েও খেতে পারেন। প্রাইসও রিজনেবল। রুটি হচ্ছে 5 রুপি আর বিফ ভুনা 4 পিস 60 রুপি। একদম ভরপেট খেতে পারবেন। যেহেতু লম্বা ট্রিপে এসেছি সেহেতু সিম কার্ড এটা একটা ম্যান্ডেটরি ব্যাপার। আমরা মার্কুই স্ট্রিট থেকে এখন সিম কার্ড কিনে নিব। এর আগে আমি যখন গত বছরের জুন মাসে ইন্ডিয়া ট্রাভেল করেছিলাম তখন যে সিম কার্ডটা কিনেছিলাম এয়ারটেলের, সেটা আমি জুনের পরে যখন আবার ট্রাভেল করতে আসি নভেম্বর মাসে তখন চলেছিল। এখন হচ্ছে 3 মাস চলে গিয়েছে কিন্তু সিম কার্ডটা আর কানেক্ট হচ্ছে না। আমাকে এখন নতুন সিম কার্ড কিনে নিতে হবে। আর ফরেনারদের কীভাবে সিম কার্ড কিনে নিতে হয় সেটা আমরা দোকানদার দাদার কাছ থেকে শুনে নিব। পাসপোর্ট লাগে, অরিজিনাল পাসপোর্ট লাগে। 299 পাবেন, ডেলি ডে পাবেন এয়ারটেলে 1 মাসে দিলে। হ্যাঁ, এয়ারটেল বা ভোডাফোন কোথায়? সেম প্যাকেজ। হ্যাঁ, সেম প্যাকেজ। 299 ডেলি 269 ডেলি 1 GB।